ডাল মে কুচ কালা না পুরো ডাল কালা, এটা টোটালটাই বলতে পারতো এসএসসি, পর্ষদ এবং পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর। জাস্টিস গাঙ্গুলি, যিনি এখন এমপি, তিনি বারবার এই কথাটাই বলছিলেন, যদি এই অযোগ্যরা চাকরিটা খুইয়ে ফেলে যোগ্য অযোগ্য সেপারেট করতে গিয়ে, এবং সেটা যদি রাজ্য সরকারই করেন, তাহলে মনে রাখবে পশ্চিমবঙ্গের কোনো গাছের গুড়ি ফাঁকা থাকবে না, গোড়া, যেখানে তৃণমূল নেতাদের এলাকার বেঁধে না পেটায় পাবলিক। কালীঘাট দখল হয়ে যাবে, বাড়ি ঘর বিক্রি করে, জমি জমা বিক্রি করে অযোগ্যরা টাকা দিয়েছে তৃণমূল নেতাদের। এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এবং এখানে তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি সরাসরি যুক্ত। আমি এই কথাটা বলছি। তুমি ভাবো, সংবিধানের শপথ নিয়ে একটি সরকার যখন তৈরি হয়, সেই সরকারের ক্যাবিনেটের 40 জন সদস্য, তার মাথায় বসে আছে মুখ্যমন্ত্রী, তারা মিটিং করছেন, করে তারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে হাইকোর্টে হলফনামা দিচ্ছেন যে আমরা যারা চাকরি চুরি করেছে, অর্থাৎ চাকরি চুরি হয়েছে স্বীকার করলো, সেই চোরদেরকে বাঁচানোর জন্য অতিরিক্ত পোস্ট তৈরি করেছি। এইটা কত বড় বেআইনি কথা! সরকারের মুখ পোড়া, গালে থাপ্পড় খেতে খেতে গাল দুটো তুবড়ে গেছে। এই সরকারের কান নেই, কানমলা খেতে খেতে কানটাও খসে গেছে। আমি আপনাকে কোন সরকারের কথা বলছেন? অন্য কিছু বলুন। এই যে জোচ্চোর জঙ্গিদের একটা সরকার পশ্চিমবঙ্গে চলছে, জঙ্গিদের, যে আয়ে দিন কিছু না কিছু এলাকায় জঙ্গি ধরা পড়ে ওই অভদ্রটা জেলে। তাহলে একই দায়িত্বে থাকার জন্য অভিষেক কি করে বাইরে থাকে? ওই অভিষেক বেটা বসে আছে ওখানটা বহাল তবিয়েতে, কখনো দুবাই যাচ্ছে, কখনো আমেরিকায় ট্রিটমেন্ট করছে, আমেরিকার ফুটপাথ দিয়ে হাঁটছে, সেই হাঁটা আবার এখানে সুন্দরভাবে ফোকাস হচ্ছে। দেখো, একটা জিনিসের উপরে পুরো এই 25,573 জন বকলবে 26,000, এই যে রিক্রুটমেন্টের যোগ্য অযোগ্যদের তালিকাটা বাতিল হবে কি বাতিল হবে না, শিক্ষক ও শিক্ষাকর্মীদের দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে এখানে কতজন যোগ্য কতজন অযোগ্য। এই চাকরিটা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, অর্থাৎ রাজ্য সরকারের। অর্থাৎ কে যোগ্য কে অযোগ্য, কতটা জল মিশেছে, কতটা ডাল মে কুচ কালা না পুরো ডাল কালা, এটা টোটালটাই বলতে পারতো এসএসসি, পর্ষদ এবং পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর। অর্থাৎ এন্টার ব্যবস্থাটাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে প্রথম দিন থেকে। খেয়াল করে দেখবে, সিঙ্গেল বেঞ্চে কিন্তু জাস্টিস গাঙ্গুলি, যিনি এখন এমপি, তিনি বারবার এই কথাটাই বলছিলেন যে আমাদের কাছে যদি ন্যূনতম এইটুক জানা না থাকে কারা যোগ্য কারা যোগ্য নয়, কারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে, কারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, কারা সাদা খাতা জমা দিয়েছে, কারা ভুয়ো ওএমআর শিট জমা করেছে, কারা শূন্য পেয়েছে, এই জায়গাটা যদি, কিংবা যারা যোগ্য, এটা যদি আমরা না জানতে পারি, তাহলে কি করে আমরা বুঝবো? আইনে তো বলাই আছে যে একজন নিরপরাধী যেন কোনোভাবে সাজা না পায়, তাতে হাজার হাজার অপরাধীকে যদি করা হয় হোক। তো আইনের এই ধর্ম সংকটটা তো বুঝতে হবে, এটা সারা পৃথিবীর গ্রহণযোগ্য একটা পার্ট। যে ফলে বিচার ব্যবস্থায় যেই সেগ্রিগেশনটা, পৃথকীকরণটা রাজ্যের করার কথা, তারা প্রথম দিন থেকে ফ্রম দ্য বিগিনিং ডে তারা করেনি। পরিষ্কার তারা বলেছে আমাদের কাছে কোনো ডেটা নেই। ইভেন গোপন টেন্ডারে বেআইনিভাবে তারা যে নাইসাকে দায়িত্ব দিয়েছিল, নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডকে, সেই নাইসা কমিউনিকেশনের প্রদেয় টেন্ডারটাই ছিল বেআইনি। তারা আবার এসএসসির কথা অনুযায়ী তারা নাকি এসএসসিকে না জানিয়ে তারা ডাটা স্ক্যানটেককে দিয়েছে। আবার এই ডাটা স্ক্যানটেক এসএসসির দপ্তরে বসেই নাকি স্ক্যানগুলো করেছে, অথচ রাজ্য সরকার বলছে আমরা জানি না, এসএসসি বলছে আমরা জানি না, এসএসসি দপ্তরে বসেছে। অর্থাৎ তুমি একজনকে টাকা দিলে বেআইনিভাবে, চুরির টাকা, সে আবার সেই চুরির টাকা আরেকজনকে দিল, তুমি জানো না। তাহলে এটা দেখা যাচ্ছে চোরের উপরে বাটপারি করা প্রথম। ফলে আবার সেই চোর, তৃতীয় চোরটি যাকে তুমি চেনোই না, সে তোমার ঘরে বসে এই সমস্ত চুরির টাকার হিসাব করেছে। এটা কততম সত্যি? ফার্স্ট। দ্বিতীয়, বারবার বলার পরেও রাজ্য সরকার সেপারেশনটা করেনি বা করতে পারেনি। আমি বলবো করতে পারেনি নয়, করেনি। বিকজ রাজ্য যোগ্যদের শিখণ্ডী করে অযোগ্য যাদের থেকে তার দলের নেতারা
টাকা পয়সা চুরি নিয়েছে, খোলা বাজারে আলু পটল ঝিঙ্গের মতো চাকরিটা বিক্রি করেছে অযোগ্যদের কাছে, তাদেরকে বাঁচাতে হবে। কারণ না হলে যদি এই অযোগ্যরা চাকরিটা খুইয়ে ফেলে যোগ্য অযোগ্য সেপারেট করতে গিয়ে, এবং সেটা যদি রাজ্য সরকারই করেন, তাহলে মনে রাখবে পশ্চিমবঙ্গের কোনো গাছের গুড়ি ফাঁকা থাকবে না, গোড়া, যেখানে তৃণমূল নেতাদের এলাকার বেঁধে না পেটায় পাবলিক। এরা তো টাকা চাইবে, দলটা উঠে যাবে রাতারাতি। যে এসএসসি 6,861টা শূন্যপদ তৈরি করেছিল কত সালে? 2022-এ। কিভাবে? ডিভিশন বেঞ্চ যখন শিক্ষা সচিব মনীষ জৈনকে ডেকে পাঠিয়ে বলেছিল এই সুপার নিউমেরিক পোস্ট কী জন্য 6,861 জন, আপনি হলফনামা, রাজ্য সরকার হলফনামা দিচ্ছে হাইকোর্টে, এই পোস্টগুলো অতিরিক্ত পোস্ট। কোন প্যানেলের পোস্ট? 2016-র যে প্যানেলটা, যার এক্সপায়ারি 1 বছর পরে হয়ে যাওয়ার কথা, তার ওয়েটিং থেকে রাজ্য সরকার 22-এ অর্থাৎ 6 বছর পরে কিছু পোস্ট তৈরি করলো, যেটা বেআইনি। টোটাল সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে 6,861টা শূন্য পদে কাদের জন্য হলফনামা দিল চাকরি? যারা তথাকথিত অযোগ্য বলে প্রমাণিত হয়েছে, অর্থাৎ চুরি করেছে চাকরিটা, তাদের সরকার সাপ্লিমেন্ট করলো যে তোমাদেরকে এই চুরি করে চাকরি পাওয়া যায়, চাকরি দেওয়া। তাতে এই এন্টায়ার ক্যাবিনেটের এই জোচ্চুরিটার দায়টা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর। তিনি বসে থেকে এটা করেছেন। দার্জিলিংয়ে প্রেস কনফারেন্স করে বা একাধিকবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে উনি বলেছেন, আমরা কারো চাকরি খাওয়ার বিপক্ষে, অর্থাৎ আমি চোরেদেরকেও, জনগণের ট্যাক্সের টাকায় চোরেদেরকে চাকরি দিব। এই হলফনামা যখন স্টে অর্ডার হয়েছে, কালকে হাইকোর্টে সরকার বলছেন যে আমরা তো একজনকে অতিরিক্ত পোস্টে চাকরি দেইনি। আমি বলছি দেইনি নয়, এটাও বিভ্রান্তকর কথা। দিতে পারেননি কারণ ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চ স্টে অর্ডার দিয়েছিল। নাহলে এই 6,861টি অতিরিক্ত শূন্য পদে তারা কাদের চাকরিটা দিত? যারা চুরি করেছে। অর্থাৎ রাজ্যের কালকের হলফনামা 5,000, কিছুদিন আগে বলছে 1,000 চাকরি চুরি অযোগ্য, আবার অতিরিক্ত শূন্য পদে অযোগ্য রিক্রুটমেন্টের জন্য পদ তৈরি করেছিল 6,861টা। আমি বলছি কোনটা সত্যি রাজ্যের? সিবিআই কিন্তু ডেটা ছাড়া কথা বলেনি। তারা পবন বনসালের বাড়ি চলে গেছিল, নাইসার নয়ডার বাড়িতে, সেখানে কর্মচারী, তার বাড়িতে 3টে হার্ড ডিস্কের যে ইমেজ কপি পেয়েছিল, তার ভিত্তিতে তারা এই সংখ্যাটা দেখিয়েছে হার্ড ডিস্কে, যাতে দেখানোই আছে একটা বড় অংশ নন টিচিংরাও এই চাকরিটা চুরি করে কিনেছে, অযোগ্য। ফলে তাদের কাছে একটা ডেটা আছে, যেটা নিয়েও কালকে একটা সন্দেহ প্রকাশ করেছে মুখ্য বিচারপতি। হ্যাঁ, যে এই গ্রহণযোগ্যতার এটা কতটা। এটা তো এমন হতেই পারে যে দেখা যাচ্ছে নাইসার ওই গোপন ইমেজ যেটা সিবিআইয়ের হাতে আছে, সেটাতে শূন্য পাওয়া হয়েছে 53, 51, 1 পাওয়া হয়েছে 52, 2 পাওয়া হয়েছে 53। মানে আবার দেখা গেছে নাইসার ওই হার্ড ডিস্কে যে 40 পেয়েছে যে ক্যান্ডিডেটটি, তার এখানে নাম্বার এসেছে 10। আবার সরকার বলছে, এসএসসি বলছে, পর্ষদ বলছে আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, অথচ যারা আরটিআই করেছিল মনে পড়বে, তাদেরকে কিন্তু নাম্বার যুগে যুগে ওএমআরের কপি দিয়েছিল সরকার, মানে শিক্ষা দপ্তর। তাহলে এই পুরো ব্যবস্থাটায় সরকার কোনোভাবেই আন্তরিক নয় যোগ্যদের বাঁচানোর। তারা যোগ্যদের শিকন্ডি করছে, এটার পিছনে একটা দেখতে হবে। লোকে তৃণমূলের নেতারা বলছে বিক্ষিপ্ত দুর্নীতি হ্যান ত্যান, তারা বাম জমানায় চলে যাচ্ছে, ডাইনোসরের যুগে চলে যাচ্ছে। বাম জমানায় দুর্নীতি হয়েছে। এসএসসি আসার আগে ওরা 21 বছর ক্ষমতায় থেকে 21 বছর কোনো রিক্রুটমেন্টের পলিসি ছিল না, বেআইনিভাবে কমিটির মাধ্যমে অযোগ্যদের চাকরি দিয়েছে। তারপরে শেষের 10 বছর ওরা এসএসসিটা নিয়েছে। এমন যে দুর্নীতি ছিল, তাই তো আপনারা ক্ষমতায় এসেছেন। আপনারা ক্ষমতায় এসে কী করলেন? ইচ্ছা করে ভারত সরকারের ডিজিটাল অ্যাক্ট, যেটা যে ইমেজ কপি 20 বছর রাখা যায়, পশ্চিমবঙ্গের বিগত সরকারের সময় 3 বছরের চাকরির ওএমআর শিট বা অন্যান্য চাকরির একাডেমিক পরীক্ষার ওএমআর শিট প্রিজার্ভ করে রাখার আইন ছিল। 2016-তে এরা আইনটা পাল্টে 1 বছরে নামিয়ে আনে। অর্থাৎ উদ্দেশ্যটা যে ভয়ানক ছিল, ওরা তখন থেকে প্লটটা তৈরি করে, ব্লু প্রিন্ট। আমি আবারও বলছি, এই দুর্নীতিটা কিন্তু সহজ চোখে দেখলে চলবে না, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এবং এখানে তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি সরাসরি যুক্ত, আমি এই কথাটা বলছি, কারণ তার ক্যাবিনেট কিন্তু এই বেআইনি কাজটাকে এন্ডোর্স করেছেন, হাইকোর্টে হলফনামা দিয়েছেন চোরদের চাকরিটা রাখার সপক্ষে।
পৃথিবীর কোন সরকার এটা করে? ফার্স্ট। এই যে এন্টায়ার চিত্রটায় একটা জিনিস প্রাইমা ফেসিতে তো উঠে আসলো যে সরকারের বড় মাথা শুধু পার্থকে শিখণ্ডী করলে চলবে না, এখানে বড় অংশ। এবং হাইকোর্ট কিন্তু এইটাও তার অবজারভেশনে দিয়েছিল এবং জাস্টিস চন্দ্রচূড়ও এটাকে স্ট্যান্ড করেছিল সুপ্রিম কোর্টে, যে যা দেখে মনে হচ্ছে ক্যাবিনেটের কাদের নির্দেশে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছিল, তাদের চিহ্নিতকরণ, প্রয়োজনে তাদেরকে ইন্টারোগেশন, অর্থাৎ এই ক্যাবিনেটের মাথায় মুখ্যমন্ত্রী সেই মিটিংটায় ছিলেন, বারবার ওকালতি করেছেন অযোগ্যদের, তাহলে তাকেও কেন ইন্টারোগেশন করা হবে না সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে? আরে পঙ্কজ তো সামান্য একটা কর্মচারী পঙ্কজ, আধিকারিক শুধু নয়, নেতৃত্ব, নেতা, মন্ত্রীর অর্ডার না থাকলে কোনো একটা কর্মচারী, আধিকারিকও কর্মচারীর পার্ট, সে উচ্চ পদের কর্মচারী, তাদের ঘাড়ে এত মাথা নেই যে তারা এই কাজটা এত বড় কনস্পিরেসির পার্ট হতে পারে। যে সিবিআইয়ের যে 8,000+ আপাতত যে কপিগুলো পাওয়া গেছে সেটাই যে সঠিক সেটা কিন্তু তার বা বেঠিক এই সপক্ষে বা বিপক্ষে কিন্তু এসএসসি বা সরকার কোনো একটা কথা বলেনি। অর্থাৎ বকলমে তারা মেনে নিচ্ছেন যে সিবিআইয়ের ওই ডেটাগুলো আপাতত সত্যি। এবং আমি আবারও বলছি, তলিয়ে যদি ভালো করে দেখা যায় একটা বড় অংশের লাগামহীন দুর্নীতি, অর্থাৎ অযোগ্য সংখ্যাটাই বেশি হবে। অর্থাৎ চাল নয়, কাকড় থেকে এবার চাল বাঁচতে হবে। চাল থেকে কাকড় বাঁচতে হবে না আপনার, কাকড়ের মধ্যেই চাল কয়েকটা আছে, এই যোগ্য কয়েকটাই পাওয়া যাবে হয়তো। মানে বৈধদের বাঁচাতে এতখানি মরিয়া এসএসসি? না, উপায় নেই তো, আমি তো বললাম দল উঠে যাবে, কালীঘাট দখল হয়ে যাবে, বাড়ি ঘর বিক্রি করে, জমি জমা বিক্রি করে অযোগ্যরা টাকা দিয়েছে তৃণমূল নেতাদের। আজও প্রায় এলাকায় চাকরি পায়নি বলে টাকার বিনিময়ে ধরে পেটায়, খবরগুলো দেখেন না? সিবিআই যখন প্রত্যেকটা ক্যান্ডিডেট 25,573 জনকে মুচলেকা দিতে বলেছিল যে সরকারকে, সুপ্রিম কোর্ট, যে মুচলেকা দিন, প্রমাণ হয়ে গেলে চাকরি চুরি করেছেন তাহলে 12% রেট অফ ইন্টারেস্টে টাকাটা রিটার্ন করতে হবে এবং শাস্তি পেতে হবে। আজও সরকার একজনের থেকেও মুচলেখা নেয়নি। এটাকে অসহযোগিতা নয়? ডিআই অফিসগুলোকে রাজ্য শিক্ষা দপ্তর ইনফর্ম করেছে ইনফর্মালি সিবিআইকে যেন কোনো ডকুমেন্টস না দেওয়া হয়, এটা অসহযোগিতা নয়? দিনের পর দিনই অফিসারদের বিরুদ্ধে চার্জশিট নেওয়ার জন্য মুখ্য সচিবের কাছে করেছে হাইকোর্ট, দরবার করেছে, মুখ্য সচিব আজও এদের বিরুদ্ধে মামলা করতে কোনো রকম পারমিশন দেয়নি। ফলত যেটা হচ্ছে, ওরা পিছন দরজাদের সবাই 90 দিন পার হয়ে যাচ্ছে, চার্জশিট দিতে পারছে না সিবিআই, পারমিশনের অভাবে বেরিয়ে যাচ্ছেন। কারণ একবার যদি কোনো একটা প্রস্তাব এসএসসি পাশ করিয়ে নিতে পারে সুপ্রিম কোর্টে, তাহলে দেখা যাচ্ছে বড় অংশের অযোগ্যদের তারা বাঁচিয়ে দিল, আর যারা বাতিল হলো এরা আবার পাল্টা কেস করবে যে কিসের ভিত্তিতে আমাদের বাতিল করলেন। আমি বলছি, এসএসসি কি এই 5,000+ সপক্ষে কোনো ডকুমেন্টস দিয়েছে? আপনার কাছে খবর আছে? আইন তো মুখের কথায় চলে না, ডকুমেন্টসের কথায় চলে। সেগ্রিগেশনটা তো আপনাকে ডকুমেন্টসের ভিত্তিতে হবে, আর সেটা তখনই সম্ভব যদি ওএমআর শিটটা থাকে বা তার নকল কপিটা থাকে। ওটা দিয়েই তো বোঝা যাবে যে কারটা সত্যি, কারটা মিথ্যে, কার 0 থেকে 53 হলো, কার 40টা কমে গিয়ে 10 হলো। মানে টোটালটাই রাজ্যের সব মিলে রাজ্য সরকারের প্রশাসন, এসএসসি রাজ্য সরকারের, পর্ষদ রাজ্য সরকারের। এই তো বাক কমিটির রিপোর্ট কি বলেছিল? মুখ্যমন্ত্রীর নির্দেশে শান্তিপ্রসাদ সিনহানিকে 1 মেম্বার কমিটি বানিয়েছিল, সেখানে লুকিয়ে লুকিয়ে পর্ষদের অফিস থেকে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড দেওয়া হতো, যে পরীক্ষায় যায়নি তার নাম্বার হয়ে গেল। পরেশ অধিকারীর মেয়েকে দেখেননি, প্যানেলে নেই, মেরির মেধা তালিকায় দূর দূরান্ত তার কোথাও নামই নেই, তিনি হঠাৎ করে মেধা তালিকায় উঠে গেলেন, তার চাকরি চলে গেল। সেই গুণধর তার জেলের হাজতে থাকার পরিবর্তে তিনি এখন কোচবিহারের তৃণমূলের কি সভাপতি। ভাবুন, মানে চুরি করার জন্য তার তৃণমূল দল তাকে রিওয়ার্ড দিল। অর্থাৎ তৃণমূল দলটির বড় পদ পেতে গেলে, তৃণমূলের সরকারের বড় উপদেষ্টার পদ পেতে গেলে, আপনার যোগ্যতা কি? আপনি চুরি করবেন, রাহাজানি করবেন, দেশবিরোধী জঙ্গিপনা করবেন, তাহলে আপনি পাবেন। সিবিআই এখনো পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্সের যে অ্যাসেটগুলো ক্রোক করেছে, তার ভিত্তিতে তাদের কি ম্যানেজিয়াল পার্সন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় নামক একজন সাংসদ, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে?
আমি বলছি একটা কোম্পানির কি ম্যানেজিয়াল পার্সন হিসাবে কিছুদিন কাজ করার জন্য এই ডুবিয়ার্স ট্রানজ্যাকশনের জন্য কালীঘাটের কাকু জেলে, সুজয় ভদ্র, ওই অভদ্রটা জেলে, তাহলে একই দায়িত্বে থাকার জন্য অভিষেক কি করে বাইরে থাকে? বল তুমি এতে গরম গরম লেকচার মেরে যাচ্ছে। তার তো অ্যাসেটগুলোকে এ করেছে বেআইনি, এবং তার বিরুদ্ধে লিপস অ্যান্ড বাউন্স বা অভিষেক বা তার পিসিমণি রাজ্যের মুখ্যমন্ত্রী তারা কিন্তু আর যায়নি জেলে, এই হাইকোর্ট সুপ্রিম কোর্টে। প্রথম। দ্বিতীয় কথা, এই লিপস অ্যান্ড বাউন্স নামক কোম্পানিটি, ভুতুরে কোম্পানি, হ্যাঁ, সিল বা শিখণ্ডী কোম্পানিটি, তারা তো শুধু খাতায় কলমেই টাকা পয়সা লেনদেন করেননি, গরু পাচার, চাকরি চুরি, অমুক চুরি, বালু চুরির টাকাটা তারা সাইফুন করেছে দুবাইয়ে, পৃথিবীর ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রান্তে টাকাটাকে সাইফুন করেছে। এটা তো চার্জশিটে যদি থাকে তাহলে ওকে অ্যারেস্ট করছে না কেন? আপনার চ্যানেলের মাধ্যমে আমার প্রশ্ন, জনগণ প্রশ্ন করছে, এত কিছু আপনারা জানেন, আমার জেনে কি হবে? জানতে জানতে তো আমরা জানোয়ার হয়ে যাচ্ছি, আর মানুষ নেই, জনগণ আর মানুষ নেই। এখন কিছু করুন। ওই অভিষেক বেটা বসে আছে ওখানটা বহাল তবিয়েতে, কখনো দুবাই যাচ্ছে, কখনো আমেরিকায় ট্রিটমেন্ট করছে, আমেরিকার ফুটপাথ দিয়ে হাঁটছে, সেই হাঁটা আবার এখানে সুন্দরভাবে ফোকাস হচ্ছে। তার কিছু পেইড জার্নালিস্ট বসে আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, মাথায় 14 তলার থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, সব কিছু মানুষ দেখছে। বলছেন অ্যাকশনটা কবে হবে ওর বিরুদ্ধে? ওটা একটা মূর্খ সেনা মূর্খ বোঝেন তো, ইচ্ছা করে পাবলিককে আর তার সমর্থকদের ইয়ে করছেন, ঠিক যার ওর পিসিমণি যেটা করেন, ভুল ভাল কথা বলেন কিন্তু সব জেনে বুঝে বলেন। আরে দুর্নীতির দায়ে আজ অবধি স্বাধীন ভারতে কে ফাঁসিতে ঝুলেছে উনি আমাকে একটা পরিসংখ্যান দেখিয়ে বলুক। আমি বলছি এখনো যদি দুর্নীতিতে উনি জেলে গেলে, ভারতবর্ষের স্বাধীনতার পরে দুর্নীতি, পয়সা চুরি করে কে ফাঁসিতে ঝুলেছে তার বলুক। এই যে সস্তার সমর্থকদের মধ্যে বিভ্রান্তি ছড়ানো, নিজের জনগণের দলীয় আবেগটাকে উস্কে দিয়ে নিজের চর্যবৃত্তিটাকে জাস্টিফাই করা, এটা খুব ভালোভাবে শিখেছে ও পরিবার সূত্রে। ঠিক আছে, খুব অল্প বয়সেই হাতে করে দিয়েছে, হ্যাঁ, এবং তাই ওই জন্য বারবার বলে ফাঁসি। আর যদি সত্যিকারে কোনোদিন কোনো সরকার এই চুরিগুলোর ভিত্তিতে আপনাকে শাস্তি দেয়, তাহলে আজীবন আপনি ঘানি টানবেন। ফাঁসি তো অনেক সোজা শাস্তি, একবারে ঝুললেন চলে গেলেন, তা নয়। আপনাকে জেলের পিছনে থেকে লালু প্রসাদের মতন সশ্রম কারাদণ্ডটা এনজয় করতে হবে। ওয়েট করুন। সঞ্জীব বাবু, মাননীয় চিফ জাস্টিস, যদি ল অফ কমন সেন্সের ধারা মেনে তথ্য প্রমাণাদির সাপেক্ষে এই ব্যবস্থাটাকে, এই রায়টা দেন জানুয়ারি মাসে, তাহলে আমি বলছি পৃথিবীর কোনো শক্তি নেই 26,000 চাকরিকে বাঁচাতে পারে। কারণ সরকার কোনোভাবেই স্ট্যাবলিশ করতে পারবে না কজন অযোগ্য কজন যোগ্য। আর সিবিআইয়ের যে ডেটাগুলো দিচ্ছে, সেই ডেটাগুলোর অথেন্টিসিটিও কিন্তু সিবিআই তার সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি এখনো পর্যন্ত। বানসাল একজন কর্মচারী, তার সংস্থার বাড়ির থেকে যে 3টে ডিস্ক পাওয়া গেছে ক্লাউড ভার্সনস, সেটা কতটা সুপ্রিম কোর্ট গ্রহণ করবে উপযুক্ত প্রমাণাদির না পেয়ে, না নিয়ে, সেটা আমি জানি না। অর্থাৎ সব যদি ঠিকঠাক থাকে, আমি আপনাকে বলছি স্টেট তো চাইছে টাইম কিলিং করতে, ডিলেইং ট্যাকটিস চলে যাবে। স্টেট ডিলেইং ট্যাকটিস নিচ্ছে, ডিলে করছে, ভোটের সময় ডিলে করে বিভ্রান্ত করে সুপ্রিম কোর্টে চলে গেছে। এখন সামনে অনেক দিন ভোট নেই, আমি বলছি নেক্সট শুনানিতে স্টেট কোনোভাবেই উপযুক্ত ডেটা থাকলেও যোগ্যদের সেপারেশন করবে না। কারণ যোগ্যদের চাকরিটা চলে গেলে অযোগ্যদের দ্বারা যোগ্যদের জাস্টিফাই করে স্টেট হাত তুলে নৃত্য করতে পারবে। তাই রাষ্ট্র প্রথম দিন থেকে চাইছে না যোগ্য অযোগ্য সেগ্রিগেট হোক। অর্থাৎ যোগ্য ভাইরা যারা মনে করেন আপনারা যোগ্য, তারা জেনে রাখুন এই সরকার আপনাদের চাকরিটা খেতে চায়। কারণ তাদের অযোগ্যদের কাছে বোঝানো যাবে তুমি তো অযোগ্য, টাকা বিনিময়ে তোমার চাকরি, টাকা দিয়েও তোমার চাকরি হয়নি, ও পরীক্ষা দিয়ে যোগ্য, তার চাকরিটাও চলে গেছে। কি মজা দেখেছো? এবার যাও যে যার বাড়িতে চলে যাও। পরের বারে চাকরি বিক্রির জন্য আলু পটলের দরে রেট চার্ট তৈরি হচ্ছে, সেই রেট চার্টে কত টাকা কি থাকবে তোমরা আগাম জেনে যাবে, রেডি করো টাকাটা। মানে 26,000-এর ভবিষ্যৎ ওই খাড়া চলছে, মানে চাকরি যেতেই পারে, যাবেই। কালকে হাইকোর্টের সুপ্রিম কোর্টের অবজারভেশনটায় আপনারা যদি ভালো করে বোঝেন,
সুপ্রিম কোর্ট কিন্তু আগাম তার অবজারভেশনটা বুঝিয়ে দিয়েছে। এবার পৃথিবীর কার কোন জাদু বলে রাজ্য সরকার কোথার থেকে এই সেগ্রিগেশন করবে আমরা জানি না, তাহলে করলে তো তারা অনেক আগেই করতে পারত, তারা করতে চায় না। তাই এটাকে আপাতত এই 26,000-এর চাকরি যাওয়ার উত্তম প্লট হিসেবেই তারা দেখছেন, যাতে অযোগ্যদের কাছে, যাদের থেকে তাদের নেতারা পয়সা নিয়েছেন, বিরোধীরা বলে অবশ্য তার ভাগের একটা বড় অংশ কালীঘাট অবধি পৌঁছেছে, সেটার থেকে তারা আপাতত বাঁচতে পারবে।